কি এবং কেনর পক্ষ থেকে আমি নাদিম শেখ আদর আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে জানতে পারবো কিভাবে হাফিজ জিলারের মেয়ে ইশিতা আক্তার প্রবাসীদেরকে এবং ব্যবসায়ীদেরকে টার্গেট করে টাকা হাতিয়ে নেয়। যখন গণমাধ্যম কর্মীরা ইশিতা আক্তার ইতির কাছে জানতে চায় যে প্রবাসী রুহুল আমিন ওরফে নিশুর ঘটনা কতটুকু সত্য, আর তখনই দেওয়া হয় নানান হুমকি দামকি। সেই হুমকি দামকির পথ চলে অগ্রযাত্রায় কি এবং কেন। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন সাংবাদিকতা করতে হলে প্রতিদিন নানান সময়ে নানানমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর একটি সাংবাদিকের প্রতিটি মুহূর্তে মুহূর্তে ধাপে ধাপে রয়েছে হুমকির চ্যালেঞ্জ। হুমকি, হামলা, মামলার শিকার প্রতিটি সাংবাদিকের জীবনে প্রতিনিয়ত ঘটে থাকে। ঠিক তেমনইভাবে কি এবং কেন টিমকে দেওয়া হয়েছিল সেই হুমকি। তবে সেই হুমকির আদ্যপ্রান্তে কোন ঘটনা রয়েছে সেটি জানতে চোখ রাখুন কি এবং কেনতে। সাথে আছি আমি নাদিম শেখ আদর। বলছিলাম আশকোনা হাফিজ জিলারের মেয়ে ইশিতা আক্তার ইতি ও প্রবাসী রুহুল আমিন ওরফে নিশুর কথা। যে নিশুর সাথে 2 বছরের দাম্পত্য জীবনে ভেঙে গিয়েছে এই নিশুর জীবন। কেন এই সংসার টিকলো না? কি এমন ঘটেছিল ইশিতা আক্তার ইতি ও রুহুল আমিন নিশুর জীবনে? প্রথমত টিকটকের পরে সোশ্যাল মিডিয়া ফেসবুক, আর এই ফেসবুকের পরেই ইমো। এই ইমোতে নাম্বার দিয়ে দিয়ে টার্গেট করা হয় ব্যবসায়ী এবং প্রবাসী ছেলেদেরকে। আর এমন ছেলেদেরকে টার্গেট করা হয় যাদের পূর্বে সংসার রয়েছে, কারণ এটা হচ্ছে মূল মুখ্য একটি হাতিয়ার। একটি ছেলের যেমন সম্মান ও আত্মবিশ্বাস রয়েছে, তার সংসারের প্রতি ঠিক গোপনভাবে অপকর্ম করতে যেও ভয়ও রয়েছে ছেলেদের মনের প্রতি। কি এবং কেনকে নিশু জানান, 2 বছর পর আমি যখন জানতে পারি যে আমার সাথে সম্পর্কর আগেও তার সাথে আরো 4টি ছেলের সম্পর্ক রয়েছে, 3টি ছেলের খোঁজ আমরা পাই। ঘটনা পর্যায়ে একে একে আসতে থাকে ইশিতা আক্তার ইতির অপকর্মের কথা। সে কিন্তু দিন শেষে ভালোই আছে। ফেসবুকে গিয়ে জানতে পারি সে অন্য আরেকটা ছেলের সাথে ইনভলভ হয়ে গেছে। আমার লাইফে আসার আগে প্রথম তার হাই স্কুল লাইফে 7 বছর একটা রিলেশন ছিল সাগর করে একটা ছেলের নাম, তালতলা বাসা। বিয়ে ছাড়া বিয়ের কাজগুলো ওরা করতো ওদের বাসায়। ইভেন সাগরের লাইফ থেকে আসার আগে সে মালয়েশিয়ার একটা ছেলের সাথে রিলেশন করে ফেলে। মালয়েশিয়ার ছেলেটাকে সে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে তার মা বোনদেরকে নিয়ে। ওই ছেলেটা ছিল ম্যারিড পার্সন, মালয়েশিয়ার ছেলেটা। তারপর মালয়েশিয়ার ছেলের লাইফ থাকা অবস্থায় 3 লাখ টাকা কাবিন করে মালয়েশিয়ার ছেলেটাকে সে বিয়ে করে। নিশুর সাথে সম্পর্কে জড়ানোর আগেও অপূর্ব, শান্ত এবং আরো অনেকের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক রেখে এসেছিল। যেই সম্পর্ক শুধু টাকার বিনিময়ে চলেছিল। শুধু খালি ইশিতার ফ্যামিলি না, ওর যে বড় বোন ছিল মুক্তা, মিরপুর 14 নম্বরে থাকে এখন বর্তমানে। উনি আইসিইউতে ছিল মোটামুটি 7 দিন। ওইখানে আমার 1.5 লাখ টাকা খরচ, এইটাও আমি দিছি ইশিতার কাছে। রেগুলার অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে আছে। নিশুর সাথে সে একই ঘটনা ঘটেছিল। 2 বছরের মধ্যে গুনে গুনে টাকা নেওয়া হয় 26 থেকে
27 লক্ষ টাকা। প্রবাসী রুহুল আমিন নিশুর কাছ থেকে 27 লক্ষ টাকা কিভাবে নেওয়া হয় চলুন দেখে নেওয়া যাক। পর বেশ কিছুদিন পর ওর যে আরেকটা বড় বোন সীমা, যার জামার নাম হচ্ছে আরজু, ওর 2 ছেলে, উনিও আইসিইউতে ছিল। ওনার শরীর খারাপ ছিল অনেক, আইসিইউতে ছিল প্রায় মোটামুটি 8 দিনের মতো। ওইখানে আমি মোটামুটি 1,70,000 টাকার মতো দিই। এরপরে ঈশিতার যে বড় ভাই আব্দুল জব্বার হীরা, এই হীরা ভাই উনি একজন লোককে বাহিরে পাঠাবে বলে, মালয়েশিয়া পাঠাবে বলে 2 লাখ টাকা নিয়ে আসে। পরে ওই লোক ওনার নামে মামলা দেওয়ার পরে ওইখানেও আমি 2 লাখ টাকা দিয়ে ওনারে নিয়ে যায় পুলিশ জেলের মধ্যে। তারপর ওইখানেও আমি 2 লাখ টাকা দিয়ে ওনাকে জামিন করায় নিয়ে আসি। আমি ওর ফ্যামিলির জন্য অনেক কিছু করছি, ফিডব্যাক 0 পাইছি, বাট আমি জানতাম না ঈশিতা যে আমার সাথে এমনটা করবে। বাবা সাথে নেই, আর সেই মোক্ষম সুযোগকে কাজে লাগিয়ে নিশুর কাছ থেকে ফ্ল্যাট ভাড়া থেকে শুরু করে বাজার খরচ, যাবতীয় খরচ এবং সংসারের খরচ, সকল কিছুর খরচ বহন করতেন এই রুহুল আমিন নিশু। আর সেই নিশু যখন বুঝতে পারেন যে সম্পর্কের ফাটল ধরা শুরু হয়েছে, সম্পর্ক আর আগের মতো নেই, তখন আস্তে আস্তে বেরিয়ে আসে থলের বিড়াল। কথা ছিল নিজের বিয়ে করা স্ত্রীকে প্রবাসী রুহুল আমিন নিশু বিদেশে নিয়ে যাবে, স্ত্রীকে নিয়ে সুখে সংসার করবে। সে বিষয়ে চলুন দেখে নেওয়া যাক রুহুল আমিন ওরফে নিশুর বক্তব্য কি থাকে। অনলাইনে শো করতেছে না, সিম কার্ডও অফ করে রাখছে। পরে আমি তার ভাবিকে ফোন দিয়ে কেউ আমার ফোন পিক করতেছে না, তার আম্মুও না, তার বড় বোনও, এরপর হচ্ছে তার রুমা আপুও না, কেউই আমার ফোন রিসিভ করতেছে না। এইভাবে 6 দিন 7 দিন 8 দিন 10 দিন চলে গেছে। আমি তো ওই দিক দিয়ে রুম টুম নিয়ে রাখছি, মানে একটা ডিপ্রেশনে পড়ে গেছি। মানে কি হলো হঠাৎ করে? তার আব্বুকে ফোন দেই, তার আব্বুকে ফোন দেওয়ার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি এই বিষয়ে কথা বলবো, কারণ এই ভিসাটার জন্য তার আব্বু পর্যন্ত আমাকে প্রেশার দিত। যথেষ্ট পরিমাণে মানসিক ডিপ্রেশনে আছি। আমি আসলে কথা বলতে পারতেছি না। পরে 14 দিন পরে তার রোমা আপু ফোন রিসিভ করে। আমি বললাম যে আপু কি হয়েছে, আপনারা আমার ফোন রিসিভ করতেছেন না কেন? উনি আমাকে জানায় যে ইতি তোমার কাছে যাবে না, তোমাকে আমরা সবার সামনে বসে ইতি তোমাকে তালাক দিয়ে দিছে। আমি বললাম আপু আপনি বুঝতেছেন কি বলতেছেন? বলতেছে হ্যাঁ, তুমি আর এই নাম্বারে ফোন দিবা না। আমি বললাম আপু আপনি কি বলেন এগুলা? এই বলে আমি ফোনটা কেটে দিই। এর 1 সপ্তাহ পরে আবার ফোন দেওয়া স্টার্ট করি। মুক্তার নাম্বার বন্ধ, রোমান নাম্বারও বন্ধ, সবার সিম কার্ডগুলো চেঞ্জ করে ফেলছে। কোনোভাবেই তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না। তার আম্মু পর্যন্ত সিম কার্ড অফ করে ফেলে। ঘটনা পর্যায়ে আমরা আরো জানতে পারি ছেলেদের বিয়ে করে টাকা পয়সা হাতিয়ে নেওয়াটাই ঈশিতার কাছে যেন ডাল ভাত, আর এসব বিষয়ে তাকে সব সময় তার মা জোসনা বেগম তাকে সাহায্য করে আসে। ঈশিতার বাবা হাফিজ জিলারের বাড়িতে কাজের বুয়া হিসেবে এসে হাফিজ জিলারকে ফাঁসিয়ে বিয়ে করেন এই জোসনা বেগম। ঈশিতার মা ঈশিতার নানার নামে মাজার তৈরি করে সেখানে গাজার রমরমা ব্যবসা শুরু করেছে। জানা যায় প্রকাশ্যে দিবালোকে গাঁজা ও বিড়ি টানেন এই জোসনা বেগম, আর এই গাঁজা বিক্রয় চালান দিয়ে থাকে ঈশিতার বড় ভাই হীরা। আর এই হীরার নামে দক্ষিণখান থানায় রয়েছে একাধিক মামলা। হীরা যিনি আশকোনা মাজার ও এলাকা জুড়ে রয়েছে তার মাদক সাপ্লাই এবং কিশোর গ্যাং লিড দেওয়া ও নাশকতা ছড়ানোই যার কাজ, গিয়েছেন কয়েকবার জেলে। রয়েছে ট্রাক, বালু, ইট এবং ইটের খোয়া, পাথরের বিজনেস। সুপ্রিয় দর্শক, কি এবং কেনতে এমন কিছুই তুলে ধরা হয় যেগুলো সমাজের প্রতিনিয়ত সবার সামনে এবং আশেপাশে ঘটে থাকে। আর এই ঘটনাগুলো প্রতিনিয়ত সবার মাঝে হয়ে থাকার কারণে সবার কাছে স্বাভাবিক মনে হলেও যার জীবনে ঘটে তার কাছে স্বাভাবিক কিনা প্রশ্ন আপনাদের কাছে। রুহুল আমিন ওরফে নিশুর মতো আরও যারা সোশ্যাল মিডিয়াতে এই বিয়ে বিজনেস নারীদের পাল্লায় পড়ে রয়েছে
তাদের বোধ উদয় কবে হবে। কি এবং কেন প্রোগ্রামের সতর্কতা হিসেবে আমি আপনাদেরকে জানাচ্ছি এটি, যদি আপনারাও এমন কোনো বিয়ে বিজনেসকৃত অথবা টাকা হাতিয়ে নেওয়া কোনো মেয়েদের পাল্লায় যদি পড়ে থাকেন, তাহলে সেই সকল রাস্তা থেকে পেরিয়ে আসার অনুরোধ করছি। নয়তো মালয়েশিয়ান প্রবাসী অপূর্ব এবং রুহুল আমিন নিশুর মতো আপনিও হবেন সর্বশান্ত। আর সেই সর্বশান্ত না হতে গেলে আপনাকে যেটি করতে হবে, কখনো নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন না। নিজে সজাগ থাকুন, অপরকে সজাগ রাখুন। আমি নাদিম শেখ আদর কি এবং কেনর প্রোগ্রাম নিয়ে আজ ফিরে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরে দেখা হবে অন্য কোনো নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।